হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জেনপাস ইউজি রিলেটেড সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যাদের জেনপাস ইউজি রিলেটেড সেরকম একটা তথ্য জানা নেই, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু তোমাদের যত কনফিউশন আছে সব কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটি আমরা শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। একটি লাইকেই কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী ইনফরমেশনগুলো আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। তো 2024-এর যে ইনফরমেশন বুলেটিনটা সেটা আমরা দেখব, তাহলেই কিন্তু আমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে 2025-এ আমাদের কী কী ক্রাইটেরিয়া থাকবে, কি এলিজিবিলিটি থাকবে, কিভাবে পরীক্ষা দিতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু। মানে এমন কিছু নেই যে এটা এই ইনফরমেশন বুলেটিনে দেওয়া থাকে না। তো আমি এই ইনফরমেশন বুলেটিনটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে কি করতে হয়, কিভাবে কি কোন ইনফরমেশনটা জানা উচিত। তো যারা যারা জানো না একবার দেখে নাও, ভিডিওটি কিন্তু স্কিপ করো না, দরকার হয় স্পিডটা বাড়িয়ে নিতে পারো। তো এবার জেনপাস ইউজি 2024 মানে 2024-এ হয়েছিল 30/6/2024-এ, আর এবারে কবে হবে 25/5/2025-এ। ঠিক আছে, 25/5/2025-এ মানে মে মাসে পরীক্ষা হবে। পরীক্ষার ডেট কিন্তু 1 মাস এগিয়ে গেছে গতবারের তুলনায়। কিন্তু এই যে এই রিলিজ ডেট, এটা কিন্তু রিলিজ হয়েছিল 20 মার্চ 2024-এ। ঠিক আছে, 20 তারিখে কিন্তু রিলিজ হয়ে গিয়েছিল এই ইনফরমেশন বুলেটিনটা। কিন্তু এ বছরে এখনও পর্যন্ত কিন্তু কোনো ইনফরমেশন বুলেটিন রিলিজ হয়নি, শুধুমাত্র এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে। তো আমরা একটা প্রেডিকশন করছি যে হয়তো নেক্সট মান্থে এপ্রিল মাসের ফার্স্ট উইকে ইনফরমেশন বুলেটিন এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ইনফরমেশন বুলেটিন 20 তারিখে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো এবং 1 মাস সময় ছিল ফর্ম ফিল আপ করার জন্য। তো তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের কিন্তু প্রিপারেশানটাকে কন্টিনিউ রাখবে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কবে হবে, দেরি হবে নাকি কি এগোবে, পরীক্ষা কি পিছবে, এগুলো সম্পর্কে মাথার থেকে একদম বের করে দাও। তোমরা শুধু প্রিপারেশানটাকে তোমাদের জারি রাখো, আর যত আপডেট থাকবে, যত ইনফরমেশান থাকবে তোমাদের কিন্তু পরপর আমি দিতে থাকবো। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রূপান্ন থেকে কিন্তু এই ইনফরমেশন বুলেটিনটা পাবলিশ করা হয়েছে এবং WBJEB কিন্তু এই কন্ডাক্ট করায় জেনপাস ইউজি। অনলাইনের মাধ্যমেই শুধুমাত্র তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন অনলি। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কী কী, একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে এবং একটা ইউনিক ইমেল আইডি তোমাদের প্রয়োজন। আমি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলোকে আগেই হাইলাইট করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার নেম, ফাদার নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসিয়াল অ্যান্ড ডেট অফ বার্থ, এগুলো কিন্তু তুমি যখন ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন করবে, এগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না, সাবধানে ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, ডোন্ট শেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড উইথ এনিওয়ান। এবার তোমার কত টাকা লাগবে ফর্মটা ফিল আপ করার জন্য? পেপার 1 এবং পেপার 2 আমরা সবাই জানি যে জেনপাস ইউজিতে পেপার 1-এ প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিংয়ের কোর্স করানো হয়। সেখানে তোমার 500 টাকা লাগবে ফর জেনারেল ক্যান্ডিডেট অ্যান্ড 400 টাকা ফর SC ST OBC EWS ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা করে কিন্তু লাগবে। আদার্স ব্যাঙ্ক চার্জেস তোমাদের লাগতে পারে। আর পেপার 2 এবং পেপার 1 তোমরা যদি দুটোই দাও তাহলে তোমাদের কত লাগবে? 800 টাকা। তোমাদের 800 টাকা দিয়ে, তোমরা যারা জেনারেল আছো তাদের 800 টাকা লাগবে। আর যদি দুটোই তোমরা অ্যাপ্লাই করো, SC ST OBC হও, তাহলে কিন্তু তোমাদের 650 টাকা লাগবে। এবার বলেছে কি যে টাকাটা কিন্তু কোনো রিফান্ডেবল হবে না। মানে তুমি ভাবছো যে ফর্ম ফিল আপ করে নিলাম, আবার ইচ্ছে করছে না পরীক্ষা দিতে, রিফান্ড পেয়ে যাবো, সেটা কিন্তু হবে না, নন রিফান্ডেবল। ডু নট ওয়েট ফর লাস্ট ডে টু পে রেজিস্ট্রেশন ফি। তুমি কিন্তু লাস্ট ডেটের জন্য অপেক্ষা করো না, কারণ ব্যাঙ্ক ফেলিওরের জন্য তোমার কিন্তু ফর্মটাই ফিল আপ হতে নাও পারে। সেই জন্য তোমরা কিন্তু চেষ্টা করো যে লাস্ট ডেটের আগেই ফর্মটা ফিল আপ করে দেওয়ার, প্রথম দিকেই চেষ্টা করবে যে ফর্মটা যাতে ফিল আপ করে দিতে পারো। আর লাস্টের দিকে কিন্তু সার্ভারও ডাউন থাকে। এটা গেল জেনারেল ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো এবার বাকি যে ইন্ট্রোডাকশন বলেছে, যে ইন্ট্রোডাকশনের মধ্যে কি রয়েছে, যে তোমাকে জেনপাস ইউজি দিয়ে তুমি কী কী কোর্স করতে পারবে। OMR বেসড কমন এন্ট্রান্স এক্সামিনেশন হয়, মানে OMR শিট ফিল আপ করতে হয় তোমাকে। OMR ফিল আপ করে তারপরে কিন্তু তুমি
এখানে কম্পিউটার বেসড টেস্ট হয় না, এখানে ওএমআর শিট ফিল আপ করে এই পরীক্ষাটি দিতে হবে। এবার পরীক্ষা দিয়ে তুমি কী কী কোর্সে অ্যাডমিশন নিতে পারবে? বিএসসি নার্সিং মানে ব্যাচেলার অফ নার্সিং অ্যাডমিশন নিতে পারবে, বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি কোর্স করতে পারবে, বিএমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করতে পারবে, বিএসসি সিজিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স করতে পারবে, বিএসসি ওটিটি বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্স করতে পারবে, বিএসসি পিটি ব্যাচেলার অফ পারফিউশন টেকনোলজি কোর্স করতে পারবে, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স করতে পারবে, বিভিএসও ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি কোর্স করতে পারবে, বিএসসি এমএমবি মেডিকেল মাইক্রোবায়োলজি কোর্স করতে পারবে, বিএইচএ কোর্স করতে পারবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা তোমার পেপার 2 দিয়ে দিতে হবে। ঠিক আছে, পেপার 2-র জন্য কিন্তু শুধুমাত্র এই কোর্সটার জন্য শুধুমাত্র তোমাকে পেপার 2টা দিতে হবে। ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি বিওটি কোর্স করতে পারবে, বিএসসি আরআইটি ব্যাচেলার অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক কোর্স করতে পারবে, বিএসসি সিএসআইসি ব্যাচেলার অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এই কোর্সটা তোমরা করতে পারবে, বিএসসি আরটি ব্যাচেলার অফ রেসপিরেটরি থেরাপি এই কোর্সগুলো করতে পারবে। মানে টোটাল 14টা কোর্স কিন্তু তোমরা করতে পারবে। তার মধ্যে একটা হলো বিএসসি নার্সিং আর একটা হলো বিএইচএ, মানে বাকি 12টা কোর্স কিন্তু প্যারামেডিকেলের জন্য। ঠিক আছে, এবার শিডিউল কী ছিল, যে জেনপাস ইউজি 30 জুনে যে পরীক্ষা ছিল সেখানে পেপার 1 হবে তোমাদের 11টা থেকে 12 সাড়ে 12টা, মানে 1.5 ঘন্টার পেপার হবে। আর পেপার 2 বিএইচএ কোর্সের জন্য 2টো থেকে 3:30 PM পর্যন্ত ফার্স্ট হাফে হবে পেপার 1 এবং সেকেন্ড হাফে হবে পেপার 2। ঠিক আছে, জেনপাস ইউজি হেল্ড ওয়ান্স ডে। ঠিক আছে, একদিনই হবে পরীক্ষা, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তুমি সাপোজ পরীক্ষা দিতে পারলে না, পরে যদি তুমি ক্লেম করো যে আমি পরীক্ষা দিতে পারিনি, পরীক্ষা দেবো, সেটা কিন্তু হবে না। মানে পরিষ্কার কিন্তু বলা থাকে ইনফরমেশন বুলেটিন, যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু আর কোনো কিছু তোমাদের জানার বাইরে থেকে প্রয়োজন পড়ে না। এবার প্যাটার্ন অফ দ্য কোশ্চেন পেপারের প্যাটার্ন কী থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পেপার 1 এবং পেপার 2 এর জন্য। পেপার 1 মানে পেপার 1-এ তোমাদের এক্সেপ্ট বিএইচএ কোর্স ছাড়া পেপার 1-এ কী কী থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং। এবার ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুটো কিন্তু ক্যাটাগরি থাকে। ক্যাটাগরি 1-এ কিন্তু 1 নাম্বার করে থাকে আর ক্যাটাগরি 2-তে 2 নাম্বার করে থাকে। টোটাল নাম্বার অফ দ্য কোশ্চেন 100টা থাকে, কিন্তু টোটাল মার্কস থাকে 115। কীভাবে হয় সেটা? ফিজিক্স থেকে ক্যাটাগরি 1-এ থাকে 15 নাম্বার, ক্যাটাগরি 2 থেকে থাকে 5 নাম্বার। টোটাল কত নাম্বার হলো? 20 নাম্বারের কোশ্চেন থাকে, তাহলে টোটাল মার্কস হলো 25 নাম্বার। কারণ এখান থেকে 15 আর এখান থেকে 10 হলো 25। কেমিস্ট্রিতে 15 নাম্বার পেপার 1 মানে ক্যাটাগরি 1-এ থাকে আর ক্যাটাগরি 2-তে থাকে 5টা, মানে কত হলো? 20টা প্রশ্ন থাকলো, টোটাল 20 আর এখানে 5 5 10, তাহলে হলো 25। এবার বায়োলজিতে থাকে সেম 15টা এখান থেকে পেপার ক্যাটাগরি 1 থেকে এবং ক্যাটাগরি 2 থেকে 5টা, তাহলে কত হলো? 20। এবার বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং এখানে ক্যাটাগরি 1 থেকেই শুধু থাকে, ক্যাটাগরি 2 থেকে কিন্তু কোনো থাকে না। ঠিক আছে, তাহলে টোটাল কত নাম্বার হলো? 100টা কোশ্চেন হলো আর নাম্বার কত হলো? 115। এবার এই 115-র মধ্যে তোমাদের এখন মনে আসছে যে তোমাদের কত তুলতে হবে, তাহলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। তো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে তোমরা 60+ টার্গেট রাখো, তাহলেই কিন্তু তোমাদের একটা গভর্নমেন্ট কলেজে চান্স হয়ে যাবে, একটা সুযোগ পেয়ে যাবে যে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। কারণ লাস্ট ইয়ারগুলোতে দেখা গেছে 48+, 49+, ঠিক আছে, 50+, এ কিন্তু ভালো ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। এবার পেপার 2-তে তোমাদের কি থাকবে? ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং। প্যাটার্ন সেম, ফিজিক্যাল সায়েন্সে থাকবে তোমাদের 25 আর ক্যাটাগরি 2-তে থাকবে 5। টোটাল নাম্বার অফ কোশ্চেন 30 হলো, টোটাল মার্কস হবে 35। এবার ম্যাথামেটিক্স 10, পরেরটাতে থাকবে ক্যাটাগরি 2-তে 5, তাহলে কত হলো? 15টা কোশ্চেন 20 নাম্বার। এবার বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং এর কিন্তু এই ক্যাটাগরি 2-তে এখানেও নেই। ঠিক আছে, শুধুমাত্র জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স, এটার 3টের নাম্বার ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। এবার ক্যাটাগরি 2-তে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, ক্যাটাগরি 1-এ কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিংটা কি? যে তুমি যদি 4টে প্রশ্ন ভুল করো তাহলে তোমার 1 নাম্বার যাবে, আর যদি তুমি একটা ভুল করো তাহলে তোমার 0.25 মাইনাস হবে, -0.25। ঠিক আছে, এবার সিলেবাস কি থাকবে? টাইম ফর ইচ কোশ্চেন পেপার 1.5 আওয়ার। ঠিক আছে, তুমি 90 মিনিট সময় পাবে। এবার সিলেবাসটা কি থাকবে? তাহলে সিলেবাস থাকবে যে পেপার 1-এর জন্য 11 and 12 স্ট্যান্ডার্ড সিলেবাস তোমাদের থাকবে,
বোর্ডের যেটা সিলেবাস রয়েছে কাউন্সিল অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বোর্ডে যে পড়ছো সেই বোর্ডের যে সিলেবাসটা রয়েছে অর্থাৎ তোমাদের 11-12-এর যা সিলেবাস সেম সিলেবাস কিন্তু থাকবে। আর পেপার 2-এ কী বলেছে যে 10 স্ট্যান্ডার্ডের সিলেবাস থাকবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের সিলেবাস কিন্তু পেপার 2-এর জন্য। এই যে কোর্সটা কিন্তু যে কোনো স্ট্রিম থেকে করা যায়, সায়েন্সের কিন্তু প্রয়োজন নেই, সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে করা যায়। স্কোর অফ দ্য মেথোডোলজি, এবার স্কোর কীভাবে স্কোরিং হবে, যে একটা অপশানই শুধুমাত্র কারেক্ট, ঠিক আছে, ওয়ান অপশান ইজ কারেক্ট ক্যাটাগরি 1-এ, যেটা এখানে তোমাদের বললাম যে একটাই অপশান কারেক্ট থাকবে। তো এবার তারপরে তোমাদের তাহলে এখান থেকে তোমরা 1 নাম্বার পাচ্ছ, আর ভুল করলে 25% নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ক্যাটাগরি 2-তে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে কিন্তু তুমি যদি ঠিক করো তাহলে তুমি 2 নাম্বার করে পাবে একটা কোশ্চেনের জন্য। ওয়ান মোর অপশান ইজ কারেক্ট, এবার এখানে ক্যাটাগরি 2-তে কিন্তু ওয়ান অর মোর অপশন ইজ কারেক্ট, মানে একটারও বেশি কিন্তু সঠিক হতে পারে। মোড অফ দ্য অ্যান্সারিং অফ দ্য এক্সামিনেশন, এবার তোমাকে বল ব্ল্যাক ব্লু পেন দিয়ে কী বলে ডার্ক করতে হবে, ওএমআর শিট ফিল আপ করতে হবে। জেনারেল মেরিট র্যাঙ্ক, ঠিক আছে, এবার জেনারেল মেরিট র্যাঙ্ক কীরকমভাবে হবে, বিএইচএদের আলাদাভাবে হবে, আর জেনারেল মেরিট র্যাঙ্ক মানে তোমাদের পেপার 1-এর যারা যারা এক্সাম দেবে পেপার 1-এর জন্য একটা র্যাঙ্ক হবে, আর বিএইচএতে যারা করবে তাদের জন্য বিএইচের আলাদা র্যাঙ্ক হবে। এবার তাছাড়া আর একটা ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে, ক্যাটাগরিতেও তোমাদের একটা র্যাঙ্ক হবে, মানে তোমাদের একটা কম্বাইন্ড র্যাঙ্ক হবে, মানে জিএমআর হবে জেনারেল মেরিট র্যাঙ্ক, আর বিএইচএদের জন্য আলাদা একটা র্যাঙ্ক হবে, আর ক্যাটাগরি র্যাঙ্ক যেটা থাকবে সেটা হলো আমাদের ক্যাটাগরি। টাই ব্রেকিং রুলস ফর দ্য পেপার 1, এবার রুলস সাপোজ তুমি মনে করো যে তুমিও যে নাম্বারটা পেলে তোমার বন্ধুও সেই নাম্বারটা পেলো, তাহলে তুমিও মনে করো 48 পেলে তোমার বন্ধুও 48 পেলো, তুমিও 65 পেলে তোমার বন্ধুও 65 পেলো, তাহলে কিভাবে তোমাদের মেরিট লিস্টটা হবে, কিভাবে তোমাদের র্যাঙ্ক ডিস্ট্রিবিউশনটা হবে, কারণ একই নাম্বার তো অনেকেই পেতে পারে। লেস দেন নেগেটিভ মার্ক ইন টোটাল, যার সবচেয়ে কম নেগেটিভ মার্কিং হবে সে কিন্তু আগে থাকবে। মোর পজিটিভ মার্ক ইন বায়োলজি, তারপরে দেখবে যে বায়োলজিতে কতগুলো পজিটিভ মার্কিং হচ্ছে, ঠিক আছে, বায়োলজিতে সে কত নাম্বার বেশি পাচ্ছে, যার বায়োলজি বেশি থাকবে সে আগে থাকবে। তারপরে কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ, তারপর থাকবে যে মোর বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি আর টেকেন টুগেদার, মানে এরকমভাবে কিন্তু 10 রকমভাবে তোমার এই টাই ব্রেকিংটা। পার্ট 2 কিন্তু সেম, যে ফিজিক্যাল সায়েন্স তারপরে ইংলিশ যার যত বেশি ঠিক হবে, ঠিক আছে, যত নেগেটিভ মার্কিং কম হবে তত তোমার র্যাঙ্কটা আগে থাকবে একই নাম্বার পেলেও। এলিজিবিলিটি অফ দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, এবার এলিজিবিলিটি কী লাগবে তোমাদের, এলিজিবল ফর দ্য অ্যাপিয়ারিং জেনপাস ইউজি, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ডোমিসিয়াল হতে হবে। ওয়েস্ট বেঙ্গলে ডোমিসিয়াল হলে তাহলেই তোমরা এখানটায় অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপিয়ারিং হতে হবে তোমাদের এইচএস অ্যাপিয়ারিং অথবা 12 পাস, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের মিনিমাম 17 বছর বয়স হতে হবে, ঠিক আছে। বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য বিএসসি নার্সিং অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স, ঠিক আছে, তোমাদের মিনিমাম 17 বছর বয়স হতে হবে। এবার অ্যাডমিশন ক্রাইটেরিয়া, ফিমেলদের জন্য বিএসসি নার্সিংয়ের শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ আছে, ঠিক আছে, মেলদের জন্য কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজ নেই, এটা গত বছরের অনুযায়ী। এবার এবছরে থাকলেও থাকতে পারে, খুব সম্ভবত থাকবে না এটাই আশা করা যায়, কারণ মেলদের এখনও কোনো গভর্নমেন্ট কলেজ খোলেনি। তো বিএসসি নার্সিং প্রাইভেট কলেজ, ঠিক আছে, মেলদের জন্য রয়েছে প্রাইভেট কলেজ অনলি, ঠিক আছে। আর কি রয়েছে, বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাডমিশন আদার্স কোর্সেস এক্সেপ্ট বিএসসি নার্সিং বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজের আন্ডার জেনপাস ইউজি, মানে আদার্স কোর্সের জন্য কিন্তু ছেলে মেয়ে উভয়ই অ্যাডমিশন নিতে পারে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে, ঠিক আছে। এবার আপার এজ লিমিট কী রয়েছে, এজ লিমিট এবং একাডেমিক ক্রাইটেরিয়া। এজ লিমিট কি, নার্সিংয়ের জন্য কোনো লিমিট নেই, নো লিমিট, যে কোনো কেউ পরীক্ষা দিতে পারে। বিভিএসও যে তোমাদের ভিশন সায়েন্সের জন্য 35 বছর কিন্তু এজ লিমিট, মানে 35 বছর পর্যন্ত তোমরা এই কোর্সটা করতে পারবে। বিপিটি কোর্স এবং বিওটি কোর্সের জন্য নো লিমিট। বিএমএলটি সিসিটি ওটি পিটি পিএ এমএমবি এবং বিএইচএ কোর্সের জন্য 40 বছর এজ লিমিট, এবং আরআইটি সিএসআইসি এবং আরটি এটার জন্য কিন্তু 40 বছর এজ লিমিট রয়েছে। শুধুমাত্র বিপিটি বিওটি এবং নার্সিংয়ের কোনো এজ লিমিট কিন্তু নেই, যে কোনো এজের ক্যান্ডিডেট এখানে অ্যাপিয়ার করতে পারে। এবার একাডেমিক ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য উচ্চ মাধ্যমিকে 45% পেতে হবে, ঠিক আছে, নার্সিং কোর্সের জন্য বিপিটি বিএমএলটি সিসিটি ওটি পিটি পিএ এমএমবি আরআইটি সিএসআইসি এবং আরটি এর জন্য 45% পেতে হবে, এবং বিভিএস এর জন্য কিন্তু তোমাদের 50% মিনিমাম থাকতেই হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। বিএইচ এর জন্য লাগবে না এবং বিওটির জন্য কিন্তু লাগবে না। আর এসসিদের জন্য সেটা 40%, আর বিপিটি বিএমএলটির জন্য সেটা 40%, বিভিএস এর জন্য সেটা 45%, মানে জেনারেল থেকে 5% করে কম থাকে,
ক্যাটাগরিদের জন্য। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন বাই দ্য অ্যালটেড ইনস্টিটিউট। তোমার কিন্তু তুমি পরীক্ষা দেবে, সমস্ত কিছুটা অনলাইনে হবে, শুধুমাত্র এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দেবে, তারপরে কিন্তু তুমি যখন চান্স পেয়ে যাবে তখন কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে তোমার ইনস্টিটিউটে। তার আগে কিন্তু কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, শুধুমাত্র তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সিট ম্যাট্রিক্স তোমাদেরকে ডিটেলসে আলোচনা করবো নেক্সট ভিডিওতে। সিট ম্যাট্রিক্স নিয়ে কোথায় কতগুলো করে সিট রয়েছে, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ কোথায় কতগুলো সিট আছে, সেগুলো নিয়ে তোমাদেরকে একটা সেপারেট ভিডিও বানাবো, সেখানটায় তোমরা দেখতে পারবে। অথবা তোমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু সিট ম্যাট্রিক্স দেখতে পারো। রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি লাস্ট 10 ইয়ার্স, মানে তুমি 10 বছর থেকে ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো, তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে ডোমিসিয়াল অ্যাটলিস্ট 10 ইয়ার্সের হতে হবে। ঠিক আছে, তারপর এখানে কি হয়েছে, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগবে, আর তোমাদের ইডব্লিউএস ক্যান্ডিডেট হলে ইডব্লিউএস সার্টিফিকেট তোমাদের লাগবে। ঠিক আছে, আর সেটা কোথা থেকে লাগবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার, ঠিক আছে, প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, রেভিনিউ অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ তহসিলদার, সাবডিভিশন অথবা সাবডিভিশন অফিসার। ঠিক আছে, রিজার্ভেশন অফ দ্য পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। এবার বিপিটি কোর্সের জন্য 40 থেকে 70% পর্যন্ত পিডব্লিউডি হলে তাহলে কিন্তু বিপিটি কোর্স করতে পারবে। সেম বিএমএলটি, সিসিটি, ওটি, পিটি এই সমস্ত কোর্সের জন্য কিন্তু 40 থেকে 70% পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এবার নার্সিং কোর্সের ক্ষেত্রে কিন্তু 40 থেকে 50, মানে 50-এর বেশি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের পার্সেন্টেজ থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না নার্সিংয়ে। ঠিক আছে, আর বাকি কোর্সগুলোতে আপ টু 70% পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। নো রিকোয়েস্ট চেঞ্জেস ক্যাটাগরি এন্টাইটেড অন দ্য লাস্ট ডেট অফ দ্য কারেকশন, এগুলো তো তোমাদের বলেই দিয়েছে। আর আইপিজি, এমইআর, এসএসকেএম হসপিটালে কিন্তু পিডব্লিউডিদের ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন, যে আদৌ কি পিডব্লিউডি ক্যান্ডিডেট কিনা। তারপর কি বলেছে, পেমেন্ট ফিস, এখানে আরও একবার বলা রয়েছে যে কীভাবে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। অ্যাডমিট কার্ড, অ্যালোকেশন অফ দ্য এক্সাম সেন্টার। এবার এক্সাম সেন্টার তোমরা সিলেক্ট করতে পারবে পরীক্ষা যখন ফর্ম ফিল আপ করবে তখনই। ডিস্ট্রিক্ট ওয়াইজ অফ দ্য এক্সামিনেশন জোন, কোন ডিস্ট্রিক্টে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে। ঠিক আছে, বাঁকুড়ায় পড়বে, কোচবিহার, শিলিগুড়ি, শ্রীরামপুর হুগলির, হাওড়া, ময়দান শিবপুর, সালকিয়া, বালি, উত্তরপাড়া, সাঁতরাগাছি, ডোমজুর, উলুবেড়িয়া। কলকাতার, সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতায় সেন্টার রয়েছে, সল্টলেক নিউ টাউনে সেন্টার রয়েছে, সাউথ কলকাতা, ওয়েস্ট কলকাতা, মানে কলকাতায় কিন্তু সব জায়গাতেই মোটামুটি সেন্টার রয়েছে কাছাকাছি তোমাদের। মালদায় সেন্টার রয়েছে, মুর্শিদাবাদের বহরমপুরে, নদিয়ার কল্যাণীতে সেন্টার রয়েছে, নর্থ 24 পরগনা দমদম জংশন টু ব্যারাকপুর। পশ্চিম বর্ধমানে আসানসোলে সেন্টার রয়েছে, পশ্চিম বর্ধমান দুর্গাপুরে রয়েছে, পশ্চিম মেদিনীপুর খড়গপুরে রয়েছে, পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরে রয়েছে, বর্ধমানে রয়েছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতে রয়েছে, সাউথ 24 পরগনা গড়িয়া, সোনারপুর এবং বারুইপুরে রয়েছে সাউথ 24 পরগনার। ঠিক, এবার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই বানাতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানিয়ে তারপরে তোমাদের যারা যারা অ্যাডমিশন হবে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস এটাই রয়েছে। যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, শেষ পর্যন্ত যারা যারা দেখছো অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।